আমার চোখে দেখা এই ওয়ার্ল্ড কাপে এখনও ফার্স্ট রাউন্ডে এশিয়ানরা অনেকের দিকে এগিয়ে। ১৫টা দল বেড়ে যাওয়া একটু বোরিং হবে কি? 40 বছর বয়সে একজন ম্যাচিউরড গোলকিপার যখন বারে দাঁড়ায়, একটা সময় বাংলাদেশের চেয়ে কিন্তু তার র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল। শৈল্পিক ফুটবলের ছায়া ছিল না, সাম্বা ফুটবলের ছায়া ছিল না। ইউরোপ এবং আমেরিকা ছাড়া কোনো দল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, ফাইনাল খেলতে পারে না। গোলকিপারের সেফ, কাতারের 90 মিনিটস হার না মানার যে যুদ্ধ, এই যুদ্ধে কাতার এগিয়ে গিয়েছে। যে ১০০ বছরের মধ্যে তারা বিশ্বকাপে খেলবে। এটা তো আসলে আলাউদ্দিনের চেরাগ না, ঘষা দিলেন আর বান্দা হাজির, কি চাই সব দিয়ে দিবে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উপলক্ষে অনফিল্ডের বিশেষ আয়োজন বিফোর দ্য হুইসেলে। আজকের পর্বে আমাদের সাথে বরাবরের মতোই যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল ভাই কেমন আছেন? এবং বিশ্বকাপ তো আসলে শুরু হয়ে গেল, বেশ কয়েকটা ম্যাচও আসলে হয়েছে, এখন পর্যন্ত কেমন লাগলো টুর্নামেন্টটা? ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা ম্যাচে, পুরো ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচই ভালো হয়েছে, একটা ম্যাচ বাদে। কানাডা ভার্সেস বসনিয়া ম্যাচটা মনে হলো খুব বোরিং টাইপের একটা ম্যাচ খেয়েছে। নাইলে স্টার্টিং থেকে আপনার এই পর্যন্ত লাস্ট ম্যাচ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে খুবই হাই ইন্টেন্সিটিটা, খুবই মানুষের মানে হাই উত্তেজনার মধ্যে খেলাটা শেষ হয়েছে। যেমন লাস্ট ডেতে 4টা ম্যাচ ছিল, 4টাই ড্র হয়েছে। মানে আরেকটা গুড সাইড হচ্ছিল আমাদের এশিয়ান টিমগুলো, একটা এশিয়ান টিম এখনও হারে নাই। তাছাড়া প্রত্যেকটা, আর উজবেকিস্তান, এই 3টা টিম এখনও মাঠে নামে নাই। তাছাড়া যতগুলি ম্যাচ গিয়েছে আমি মনে করি প্রত্যেকটা ভালো ম্যাচ হয়েছে। স্পেনকে সারপ্রাইজ করেছে, তারপরে হলো পর্তুগাল, মরক্কো অ্যান্ড ব্রাজিলের ম্যাচটা সুপার ম্যাচ হয়েছে। ব্রাজিল সারপ্রাইজ, মরক্কো সারপ্রাইজ করেছে আমাদের। বারবার পর্তুগাল চলে আসে কারণ সেম কালার জার্সি। মানে আপনার সব কিছু মিলে কোরিয়ার 2-1 জয়, নেদারল্যান্ড বনাম জাপানের 2-2 ড্র। আমি মনে করি যে এখনও পর্যন্ত ফার্স্ট রাউন্ড শেষ হয় নাই, যত ম্যাচগুলি গিয়েছে আপ অ্যান্ড ডাউন হয়েছে। ভালো রেজাল্ট করেছে, এশিয়ানরা ভালো করেছে, ল্যাতিনরা ফাইট করছে, ইউরোপিয়ানরা ফাইট করছে। বাট আমার চোখে দেখা এই ওয়ার্ল্ড কাপে এখনও ফার্স্ট রাউন্ডে এশিয়ানরা অনেকের দিকে এগিয়ে। এবং এশিয়ানরা যেহেতু এগিয়ে, এই সাইডে কিন্তু আবার সাউথ আমেরিকা, তারা কিন্তু এখন পর্যন্ত ম্যাচ জিততে পারছে না। লাতিন আমেরিকা এখনো ম্যাচ জিতে না, বিকজ উরুগুয়ে ড্র করেছে, প্যারাগুয়ে হেরেছে, তারপর হচ্ছে ব্রাজিল ড্র করেছে। এইসব মানে এই নিয়ে। বাট ইউরোপিয়ানরাও আপনার ওইভাবে, মানে আমরা এশিয়ানরা যেভাবে সচরাচর লিগের ফার্স্ট ম্যাচগুলি সাকসেসফুল হয় না, এখানে আমাদের এশিয়ানরা 2টা ম্যাচ জিতছে, 3 ড্র। তাইলে আমাদের এশিয়ানদের একটা ভালো সময় এখানে গিয়েছে। তাছাড়া অনেকেই বলছিল যে 32 দলের বিশ্বকাপ থেকে 48 দলের বিশ্বকাপ, অর্থাৎ 16টা দল বেড়ে যাওয়া একটু বোরিং হবে কিনা, কিন্তু আপনি বলছেন এখন পর্যন্ত বোরিং হয়নি। কি মনে হচ্ছে যে এই যে দল বাড়ানোর কারণে কি ম্যাচগুলো বেশি এক্সাইটিং হচ্ছে কিনা? দেখেন, যত ওয়ার্ল্ড কাপের সময় যাবে, আমরা কখন আমাদের বাংলাদেশের আমেজে কোনটা ওয়ার্ল্ড কাপ আসছে বা ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, এটা তখন কখনই বুঝবেন আপনি যখন সব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা মাঠে নামবে। জার্মানের 7-1, চলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের ব্রাজিল 1-1, তারপর আজকে আর্জেন্টিনা নামছে, স্পেন 0-0, আজকে ফ্রান্স আর আর্জেন্টিনা মাঠে নামতেছে। তাইলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের পুরোপুরি যখন মাঠে নামবে, তখনই আপনার ওয়ার্ল্ড কাপের আমেজটা সারা বাংলাদেশে। তো বলছিলাম যে বেশ কয়েকটা দল আসলে বেড়েছে, এবং কুরাসাও আর কেপ ভার্দে তারা কিন্তু চমক দেখিয়েছে। জার্মানির এগেনস্টে জার্মানি প্রথমে 1-0 লিডে ছিল, তারপর কুরাসাও 1-1 সমতায় ফেলল। এই যে কুরাসাও কিংবা কেপ ভার্দের যে উত্থানটা, একটা সময় বাংলাদেশের চেয়ে কিন্তু তার র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল, এই উত্থানটাকে আপনি কীভাবে দেখেন? না, এটা তো আসলে গুড ফুটবল। বেশিরভাগ দেখেন তাদের বেশিরভাগ প্লেয়ার ইউরোপিয়ান প্লেয়ার। কাব্বারদারা বলেন, ক্রোয়েশিয়া বলেন, এইসব দেশে তাদের ইউরোপিয়ান স্প্যানিশ লিগ খেলা, নেদারল্যান্ডের কিছু বংশোদ্ভূত তাদের টিমে এসে টিমটাকে স্ট্রং করা, নিজের দেশের হয়ে তারা খেলতে পারা, এটার জন্যই তাদের টিম স্ট্রং হয়েছে। এবং তারা ওয়ার্ল্ড কাপের টিম বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরও কোয়ালিফাই করেছে। যেমন জার্মানের সঙ্গে 1-1 হলো, জার্মানের সঙ্গে তাল মিলাতে গিয়ে তারা 7-1 হেরেছে। এদিকে আবার স্পেনের সঙ্গে কাব্বারদা কিন্তু তাল মিলিয়ে খেলতে যায়নি। তারা যেটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করছে মাঠে, ওইটাই তারা, গোলকিপারও দুর্দান্ত সেভ, টেকনিক্যালি ওরা অনেক স্পেনকে যেটা বাধা দেওয়ার, যতটুকু স্টপ করার ততটুকু স্টপ করে রেখে তারা 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছে। এখানেই তাদের সাকসেসফুল। এখানে কিন্তু কেপ ভার্দের যে গোলকিপার, তিনি যখন মাঠে নামছিলেন তার আগে তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র 50,000, বাট এটা যখন শ্যুট হচ্ছে তখন কিন্তু প্রায় 8 মিলিয়ন হয়ে গেছে।
তো এই কেপ ভার্দের গোলকিপারকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করেন? দেখেন 40 বছর বয়সে একজন ম্যাচিউরড গোলকিপার যখন বারে দাঁড়ায়, আমি তার সেভগুলি দেখেছি। তার সেভগুলিতে প্রত্যেকটা জিনিস তার আইকিউ বলে ছিল। তার রাইট ফুট যে রাইট সাইড হলে রাইট ফুট ভালো ছিল, লেফট ফুট তার পজিশন বারের পজিশন খুব ভালো ছিল। দ্যাটস ওয়াই সে বলগুলি আপনার সেভ করতে পেরেছে। নাইলে তার জন্য এই 40 বছর বয়সে যে ম্যাচুরিটির একটা যে ধারা মনে করেন ফোকাসটা, টিমকে লিড দেওয়া এই জিনিসের জন্য আমি বলব যে তার বেস্ট ম্যাচটা সে খেলতে পেরেছে এই ম্যাচে। তাছাড়া যদি আরেকটু ব্যাকে যাই, আপনার আ ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ নিয়ে একটু কথা বলার ট্রাই করব। কি মনে হয়েছে ব্রাজিল আসলে কোন জায়গাটা দুর্বলতা? যদিও আমরা দেখতে পাই কি মরক্কো কিন্তু ব্রাজিলের চেয়ে বেটার ফুটবলটা আসলে খেলেছে। কি মনে হচ্ছে যে কোন জায়গাটা আসলে দুর্বলতা? দেখেন মানে আপনি যদি এনালাইসিস করেন প্রত্যেকটা জায়গায় ব্রাজিল ফল্ট করছে। অনলি ভিনিসিয়াসের ওই জায়গাটা ছাড়া। ভিনিসিয়াস জুনিয়র ছাড়া ব্রাজিলের প্রত্যেকটা প্লেসে ব্রাজিল ফল্ট করার কারণে মরক্কোর সুযোগটা পেয়েছে। নাইলে আসলে এই জায়গাটুকুতে ব্রাজিল যেভাবে আসার কথা, আমরা যে ব্রাজিলকে চিনি, আমরা যে ব্রাজিলকে মানে এনজয় করে উপভোগ করি, যে টিমটাকে আমরা চিনি, ওই টিমের একটা ছায়া ছিল না। শৈল্পিক ফুটবলের ছায়া ছিল না, সাম্বা ফুটবলের ছায়া ছিল না। এ এ ইউরোপিয়ান যে ধাঁচ আনচেলত্তির যে ধাঁচটা আনতে চেয়েছে ওইটাও ছিল না। দ্যাটস ওয়াই ব্রাজিলকে নিয়ে এত সমালোচনা। বাট ব্রাজিল টিম হিসেবে আমি মনে করি ভেরি গুড। মরক্কো প্রত্যেকটা পজিশনে মরক্কো বেটার মনে হয়েছে। কারণ মরক্কোর মিডফিল্ডাররা খুব হার্ড ওয়ার্ক করেছে, প্রেশার ক্রিয়েট করেছে। হাকিমি দুর্দান্ত পারফর্ম করেছে। আমি মনে করি যে টিম হিসেবে মরক্কোর যে প্লেয়িং স্টাইল ছিল এটা খুবই ভালো ছিল। ব্রাজিলের মিডফিল্ডারকে একদম স্টপ করা, ডমিনেট না করা, না করতে দেওয়া, যে মানে পাসিং না করতে দেওয়া, এগুলো মিলে সবকিছু মিলে আমার মরক্কোকে ওই জায়গাটাই ভালো মনে হয়েছে। ব্রাজিলের প্লেয়ারদের আসলে এভারেজ এইজটা একটু বেশি। এটা কি একটু প্রভাব ফেলছে কিনা মাঠের উপর? না, আসলে ম্যাচুরিটির দিক থেকে কিছু জায়গায় আপনি যখন হাই ইনটেনসিতে ফুটবল খেলবেন এই প্রবলেমটা এভারেজে যখন যাবে তখন ওই প্রবলেমটা হবে। কিন্তু আপনাকে তো হাই ইনটেনসিটি খেলার জন্য, ব্লক করার জন্য আপনাকে ম্যাচিউরটা ইম্পর্টেন্ট। ম্যাচিউরড প্লেয়ার তারা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবে। ম্যাচ নিয়ন্ত্রণটাই করতে দেয় নাই আপনার মরক্কো। যদি ম্যাচ নিয়ন্ত্রণটা করতে পারতো, যেমন সেকেন্ড হাফে নেমে ব্রাজিলের মতো করে আস্তে ধীরে স্টার্ট করলো, বল নিজেদের পজিশনে রাখা শুরু করলো। যেমন রাফিনোর যেভাবে জ্বলে ওঠার কথা, রাফিনো ওইভাবে খেলে নেয়। ভিনিসিয়াস ইজ ফাইন। ভিনিসিয়াস 100% সে তার এক্সট্রাঅর্ডিনারি গোল করে টিমকে সমতায় ফিরে আনা। এই টুকটাক কিছু জিনিসে আপনার যদি ভিনিসিয়াসের মতো রাফিনো যদি পারফর্ম করতো, তাহলে এই জিনিসগুলি চোখে মানে আপনার তাদের নাম্বার 9 যে দুজনই খেলেছে, দুজনই আপনার ওখানে ক্লিক করতে পারে নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তাছাড়া মরক্কো নিয়ে আসলে কথা বলছিলাম, মরক্কো এবং ব্রাজিল ম্যাচ নিয়ে। মরক্কো গত বিশ্বকাপে কিন্তু ওইভাবে কেউ আসলে তাদেরকে রেট করেনি, হাইলি রেট করেনি। তবে সবাইকে একটু সারপ্রাইজ করে দিয়ে তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলে এবং বিশ্বকাপে তারা ৪র্থ স্থান থেকে শেষ করে। এবারের বিশ্বকাপ তারা শুরু করেছে ৭ নম্বরের ফিফা র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে তারা রয়েছে এবং ব্রাজিল ছিল ৬ নম্বরে। আমরা কি ওই যে ৬ ভার্সেস ৭ এর একটা হয়তোবা যে একটা হাড্ডাহাড্ডি লড়াইটা হয়তোবা দেখেছি। যদিও ব্রাজিল অনেক ফল্ট ছিল। কি মনে হচ্ছে মরক্কো কি এবারে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কিংবা ফাইনালের রেসে থাকবে কিনা? লাইক না, এর আগে কিন্তু ইতিহাস বলে ইউরোপ এবং আমেরিকা ছাড়া কোনো দল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক ফাইনাল খেলতে পারেনি। দেখেন সেমিফাইনাল আর ফাইনাল খেলা তো অনেক দূরের ব্যাপার। বাট ম্যাচ দেখে মনে হচ্ছে যে ফেভারিটদের কাতারে আপনি তাকে রাখতে পারবেন ফার্স্ট ম্যাচ দেখে। কারণ ফার্স্ট ম্যাচে মরক্কো অলরেডি জানান দিয়েছে যে তারা গত বছরের মতো একটা পারফর্ম করার জন্য তারা এই ওয়ার্ল্ড কাপে এসেছে। তাছাড়া বেলজিয়াম এবং মিশরের ম্যাচটা আমরা দেখছিলাম, সেখানে আপনার 1-1 আসলে ড্র হয়েছে। এই ম্যাচটা কি মনে হচ্ছে যে মিশর খানিকটা চমক দেখিয়েছে কিনা? আসলে মিশর প্লে ভেরি ওয়েল, মানে ইজিপ্ট প্লে ভেরি ওয়েল বিকজ সালাহর সাথে সালার ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স, ইংলিশ প্রিমিয়ার লিগে পারফরমেন্স এত ভালো ছিল না। পুরা সিজনটা তার ভালো যাচ্ছিল না। এখানে আসার পর সে অ্যাসিস্ট করলো। খুব ভালো ফুটবলটা ইজিপ্ট খেলেছে। দুঃখের বিষয় বেলজিয়াম কিন্তু ইজিপ্টের থেকে ভালো টিম। দুঃখের বিষয় বললে হবে না। ইজিপ্টে আপনি যদি পরিসংখ্যান দেখেন, সব কিছুতে দেখেন বেলজিয়াম অনেক দূর আগে ইজিপ্টে, কিন্তু ইজিপ্টের পারফরমেন্স দেখার মতো ছিল। বাট লাস্টে 66 বা 67 মিনিটে লুকাকু। আত্মঘাতী, এটা লুকাকুর গোল না, বাট লুকাকু এটার ক্রেডিট লুকাকুকে দেয়। এই আত্মঘাতী গোলে তারা ফিরে আসে, এই ম্যাচে বেলজিয়াম ফিরে আসে।
তাছাড়া বলছিলেন শুরু থেকে আমরা বলছিলাম যে এবার এশিয়ার জায়ান্ট আসলে ভালো খেলছে। এশিয়ার আপনার কাতার এশিয়ার রানিং চ্যাম্পিয়ন। তাছাড়া জাপান রেগুলার আপনার বিশ্বকাপে পারফর্ম করে থাকে। জাপান কিন্তু ২০১৯ সালের পর থেকে আসলে তারা কোনো ইউরোপিয়ান কান্ট্রির এগেইনস্ট এ হারছে না। হয় ড্র করছে নয়তো জিতছে। তো আমি আসলে কাতারের নিয়ে আসলে কথা বলব ওই ম্যাচটা নিয়ে। কাতার এবং সুইজারল্যান্ডের ম্যাচটা। সেই ম্যাচে কিন্তু সুইজারল্যান্ড এগিয়ে ছিল শুরুর দিকে পেনাল্টি পেল এবং অনেক দূর এগিয়ে। শেষ মুহূর্তে আসলে কাতারের গোল। এই যে কাতার এর আগেরবার তারা বিশ্বকাপের হোস্ট নেশন ছিল। এবার তারা নিজেদের যোগ্যতা আসলে পারফর্ম করলো। কেমন দেখলেন কাতারকে? দেখেন ওদের গোলকিপার ডিমান্ডেড মানে সুপার সেভ করেছে অনেকগুলি এবং 1-0 তে পড়ার পরও কিন্তু ম্যাচ ছাড়া হয়নি। সুইজারল্যান্ড যে লেভেলের টিম যেভাবে আমরা চিন্তা করছি তাদের গ্রুপ থেকে তারা ১ নাম্বার হবে বিকজ অফ তারা লাস্ট ইউরোতে সুপার পারফরমেন্স করছে। আমি মনে করি গোলকিপারের সেভ, কাতারের 90 মিনিটস হার না মানার যে যুদ্ধ, এই যুদ্ধে কাতার এগিয়ে গিয়েছে। আচ্ছা তার বলছিলাম আসলে জাপানের কথা। জাপান ২০১৯ সাল থেকে আসলে কোনো ইউরোপিয়ান কান্ট্রির এগেইনস্ট আসলে হারছে না। এই জাপানের ফুটবলের যে একটা রোড ম্যাপ আছে ১৯৯২ সালে তারা এই রোড ম্যাপটা নিয়েছিল যে ১০০ বছরের মধ্যে তারা বিশ্বকাপে খেলবে। পরবর্তীতে সেই যে ডিউরেশনটাকে কমিয়ে এনে ২০৫০ সালের মধ্যে তারা বিশ্বকাপে আসলে চ্যাম্পিয়ন হবে। এই রোড ম্যাপে আসলে আগাচ্ছে। এই যে রোড ম্যাপটা তারা আগাচ্ছে বা বিভিন্ন দেশ আসলে আগাচ্ছে বিভিন্ন রোড ম্যাপে কুরাসাও অরিজিনাল প্লেয়ার নিয়ে শর্টকাটে আসলে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বাংলাদেশের জন্য কি কোনো একটা রোড ম্যাপ নেওয়া উচিত কিনা? যে খুব দ্রুত আসলে বিশ্বকাপ যাতে খেলতে পারে? দেন এশিয়া আপনি ফার্স্টে ওয়ার্ল্ড কাপ খেলার থেকে আপনাকে এশিয়া কাপের দিকে আপনার মনোযোগটা বেশি দিতে হবে বাংলাদেশের। বাংলাদেশ যদি এশিয়া কাপে মনোযোগটা না দেয় যে এশিয়া কাপ কোয়ালিফাই করা, এশিয়া কাপ খেলা, যখনই এশিয়া কাপ তো আপনি খেলতে পারবেন না তখন এশিয়া কাপের পর তো আপনি ওয়ার্ল্ড কাপের চিন্তা করবেন। আপনি যদি এশিয়া কাপই খেলতে না পারেন আপনার ওয়ার্ল্ড কাপের চিন্তা তো অনেক দূরের ব্যাপার। ফার্স্টে আপনাকে এশিয়ার টার্গেট করতে হবে দেন ওয়ার্ল্ড কাপের টার্গেট করবে। এটা শর্ট টাইমের না ৪ বছর, ৮ বছর, ১২ বছর। এই ১২ বছরের মধ্যে আপনি 4 ইয়ার্সের পর এশিয়া কাপ খেলবেন। 8 ইয়ার্সের পর আপনি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা মানে ভালো রেজাল্ট করতে দেন ১২তে যে আবার আপনি ওয়ার্ল্ড বিশ্বকাপ। এই ধরনের টার্গেটে আপনি শর্ট টাইমে ১-২ বছরে এটা তো আসলে আলাউদ্দিনের চেরাগ না ঘষা দিলেন আর বান্দা হাজির কি চাই সব দিয়ে দিবে। নট স্পোর্টস ইজ নট ইজি। বেশিরভাগ ফুটবল এটা এত ইজি না। ফুটবলে আপনাকে পরিকল্পনাভাবে চলতে হবে। আমি এখনও বলি আমাদের দেশে প্রপার ওয়েতে ফুটবল মাঠ নাই, অ্যাকোমোডেশন ভালো না, আমাদের স্ট্রাকচার সুন্দর না। স্বাধীনতার পর এখনও পর্যন্ত আমাদের স্ট্রাকচার সুন্দর হয় নাই। আমরা ফাইন্যান্সিয়ালি কোনো ওই ধরনের স্পন্সর বা ওই ধরনের সাপোর্ট আসে না। তাহলে সব কিছু মিলে আপনি অনেক দূর অনেক দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন আমরা অনেক দিক পিছিয়ে। ইন্ডিয়ার মতো দেশ এত ১০০ কোটি মানুষের দেশ, এতগুলি স্টেডিয়াম, এতগুলি একাডেমি, এত বিশাল ইন্ডিয়ান সুপার লিগ করা, ওয়ার্ল্ডের সব বেস্ট প্লেয়ার ওই লিগকে খেলা, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন খেলা। ওই লিগে আমার খেলার সুযোগ হয়েছিল। মানে সব কিছু করেও তারা ওই লেভেলে যেতে পারছে না। তারা টার্গেট নিচ্ছে তারা হোমে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে। আপনি চিন্তা করে দেখেছেন মানে ওই জায়গাটুকু থেকে আমরা অনেক দূর পিছিয়ে। আমাদের চেঞ্জ করার সুযোগ আছে। আপনি বললেন ১.৫ লাখ মানুষের দেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলে ওইটাই আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা কেন পারবো না? ২০-২২ কোটি টাকা ২২ কোটি মানুষের দেশ আমরা কেন পারবো আমাদের না? খানিকটা হতাশও করে আসলে। না, হতাশের কিছু না। আপনি বাস্তবতায় থাকলে তো হতাশ করবে না। আপনাকে অনুপ্রেরণা দিবে, ইন্সপায়ার করবে যে এই ৩ লাখ ৩.৫ লাখ মানুষের একটা দেশ, লোকের দেশ, এ দেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে। আমরা কেন পারবো না? এটাই আমাদের অনুপ্রেরণা। আমরা কেন এটাকে ইন্সপায়ার হিসাবে নিয়ে আমরা কেন এভাবে তৈরি হই না? এই তৈরি না হওয়ার পিছনে বললাম না স্টেডিয়াম নাই, ভালো একাডেমি নাই, স্ট্রাকচার নাই। আমাদের এগুলা যদি তৈরি হয় তারপর আমাদের যারা বংশধর হামজা, সমিতরা যেখান থেকে আসে এই ধরনের প্লেয়ার আমাদের খোঁজার অত ধরনের আপনার এজেন্ট নাই। ওই ধরনের প্লেয়ার যদি আমরা নিয়ে আসতে পারি, আমি মনে করি যে আমাদের দেশীয় প্লেয়ার আর বাইরের প্লেয়ার মিলে যদি একটা ভালো টিম হয় তাহলে আমি মনে করি যে আমাদের এশিয়া এখন আমরা যেমন সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার স্বপ্ন দেখি, এশিয়া কাপ খেলার স্বপ্ন দেখি, এটা একদিন বাস্তবিত হবে। আসলে বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে এসে খেলিয়ে শর্টকাট টেকনিক এপ্লাই করার চেয়ে তো একটা লং টাইম প্ল্যানিং এ আগানোটাই বেটার। দুইটাই ইম্পোর্টেন্ট। আপনি ওইটাকেও বাদ দিতে পারবেন না, আপনি এটাকেও বাদ দিতে পারবেন না। দুইটাই ইম্পোর্টেন্ট। আপনি বাইরে থেকে প্লেয়ার আনতেছেন বংশোদ্ভূত বিকজ অফ আপনার মাঠের গোড়াটা শক্ত করতেছেন। আপনার ইন জেনারেলি আপনি যদি চিন্তা করেন আপনি নিচের স্ট্রাকচার আপনার জুনিয়র লেভেল থেকে প্লেয়ার প্রডিউস করতেছেন দেশের, একই সঙ্গে যখন মিলে তখন স্ট্রেংথটা বেশি পাবেন। স্ট্রেংথটা বেশি হলে কী হবে তার বাইরের দেশের প্লেয়ার যারা আপনি এখন হামজাকে দেখে হামজার থেকে ভালো প্লেয়ার হওয়ার ট্রাই করবেন।
তাহলে আপনাকে ওই ধরনের ওই ধরনের আপনাকে সাপোর্ট তো দিতে হবে। আপনাকে যদি ওই ধরনের সাপোর্ট, ওই ধরনের টেক কেয়ার না করে, আপনি তো ওই জায়গায় যেতে পারবেন না। আসলে বলছিলাম যে বাংলাদেশের কাঠামোটা আসলে ডেভেলপ করার অবকাঠামোটা অনেক দুর্বল আমাদের। অনেক আসলে জায়গা আছে। তবে বাফুফের প্রতি আপনার কি মেসেজ থাকবে? আসলে কি, কি দরকার এই মুহূর্তে? দেখেন, এবং ফুটবল কিভাবে আসলে ইনিশিয়েটিভ নিতে পারে? দেখেন ফুটবল ফেডারেশন আমার কোনো ইনফরমেশন দিয়ে তারা নিবে না। আমার থেকে ভালো ভালো মানুষ ওখানে আছে, আমার থেকে ভালো ভালো বুঝদার ওই জায়গায় আছে। ওনারাই ভালো জানে স্পোর্টস কীভাবে চালাইতে হয়, স্পোর্টস কী করতে হয়। আমি মনে করি ওই যে আপনার স্পোর্টস যদি আগানোর জন্য আপনাকে মন থেকে চাইতে হবে, স্পন্সর আনতে হবে, প্লেয়ারদেরকে টেক কেয়ার করতে হবে, প্রপার তাদের ট্রিটমেন্ট করতে হবে। প্লাস বাইরের দেশের প্লেয়াররা যারা আসতেছে আমাদের দেশে রিপ্রেজেন্ট করার জন্য, তাকে ওই সম্মান পরিটুকু এবং ওদেরকে ওই মানে নার্সিং বা ওদের যেন কোনো প্রবলেম না হয়, কোনো ইনজুরিতে না থাকে, এগুলা চিন্তা ভাবনা করে আপনাকে সব কিছু মিলে একটা ওয়ে তৈরি করে চলতে হবে, নাইলে পসিবল না আমাদের দেশে। আসলে আমরা অনেক কথাই বলছিলাম বংশোদ্ভূত প্লেয়ার বাংলাদেশের বিশ্বকাপের মাঝে বাংলাদেশ নিয়ে আসলে কথা বলা শুরু করছিলাম। তো একটু সামনের দিকে আগাতে চাই। সামনে ব্রাজিলের ম্যাচ রয়েছে এগেইনস্ট স্কটল্যান্ড, মানে হাইতির এগেইনস্ট ম্যাচ প্রথমটা। কি মনে হচ্ছে নেইমারকে কি ব্রাজিল পাবে কিনা? আই থিঙ্ক নেইমার গ্রুপ পর্যায়ে খেলতে পারবে না, ওকে কোয়ার্টার ফাইনালে যতটুকু নিউজ জানি কোয়ার্টার ফাইনালে তাকে কোয়ার্টার ফাইনালে স্টার্ট মানে সেকেন্ড রাউন্ড থেকে তাকে আপনার পেতে পারার একটা সুযোগ আছে। তাছাড়া অনেকে আরকি বলছেন যে নেইমারকে শুধুমাত্র মার্কেটিং এর জন্য আসলে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কি মনে হচ্ছে নেইমার কি এবার বিশ্বকাপে ব্রাজিল শেষ পর্যন্ত পাবে? দেখেন, যারা বলে আসলে তারা কি ফুটবল সম্পর্কে এত বড় ধারণা রাখে নাকি জানি না। সে যদি ইনজুরি থাকে, সে যদি রিকভার করে খেলতে পারে, তাই সে যদি দেশকে দিতে পারে, তার থেকে বড় তারকা তো আর ব্রাজিলে কেউ নাই। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং অধিনায়ক মামুনুল ইসলাম। এবং আজকের শোটা আসলে এখানেই শেষ করছি। আবার আমরা পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি বিশ্বকাপের আগামী ম্যাচগুলো অনেক বেশি এক্সাইটিং হবে এবং প্রতিটা ম্যাচ নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করার চেষ্টা করব। অন ফিল্ডের সাথেই থাকুন।